নমস্কার, আমি বিশ্বজিৎ। মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। গুড ইভিনিং। আচ্ছা, আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? আপনারা দেখেছেন যে বিগত দিনে বিভিন্ন ফোন আলাপ কিন্তু শেখ হাসিনার কিন্তু ভাইরাল হয়েছে এবং লিকড হয়েছে। সেখানে কিছু কিছু ক্ষেত্রে তিনি দাবি করেছেন যে তিনি দেশের খুব কাছেই আছেন এবং খুব শিগগিরই কিন্তু দেশে ঢুকে যেতে পারেন। এরকম আমরা ফোন আলাপ কিন্তু শুনতে পেয়েছি। এবং জাস্ট রিসেন্ট যে ফোন আলাপটা লিকড হয়েছে সেখানে তিনি নূর হোসেন দিবস উপলক্ষে 0 পয়েন্টে কিন্তু আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেল সেই ডাকে কিন্তু খুব একটা সাড়া পাওয়া যায়নি। কিন্তু বিরোধীদের মধ্যে কিন্তু এবং সরকারের মধ্যে কিন্তু একটা হালচাল তৈরি হয়ে গেল। আগের দিন রাত্রে যে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা ছিল একত্রিত হলো বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে, কোনোভাবেই এই আওয়ামী লীগের এই কর্মসূচিকে সফল হওয়া দেওয়া যাবে না এই আহ্বান দিয়ে। এবং সরকারও কিন্তু এবং বিরোধী রাজনৈতিক দল জামাত, বিএনপি, আরও ইসলামিক সংগঠন যেগুলো দল রয়েছে তারাও কিন্তু সমবেত হলো কোনোভাবেই যাতে এই সমাবেশ বা এই কর্মসূচি আওয়ামী লীগের যেন সাকসেসফুল হতে না পারে। সরকারের তরফ থেকেও কিন্তু উপদেষ্টা যারা রয়েছেন এই সমন্বয়কদের মধ্যে থেকে তারাও কিন্তু বলতে লাগলেন যে যদি আওয়ামী লীগ কোনোভাবে কোনো কর্মসূচি করতে বা কর্মসূচি করার পরিকল্পনা নিয়ে থাকে তাহলে কিন্তু তাদের গ্রেপ্তার করা হবে এবং যৌথ বাহিনী দিয়ে কিন্তু তাদের ঠেকানো হবে। কোনোভাবেই এই কর্মসূচি তারা সরকার কিন্তু এই কর্মসূচি আওয়ামী লীগের তারা সমর্থন করে না, কেননা তারা একটি গণহত্যাকারী দল এবং ফ্যাসিস্ট দল। যতদিন না পর্যন্ত তাদের এই গণহত্যার বিচার হচ্ছে তারা কিন্তু রাজনৈতিক করার অধিকারও কিন্তু তাদের নেই এই বাংলাদেশের মাটিতে। এখন পরবর্তীকালে আমরা কি দেখলাম, যে গুটি কয়েক আওয়ামী লীগ কর্মী বাইরে বেরিয়েছিলেন তারা গ্রেপ্তার হয়েছেন, গণধোলাই খেয়েছেন এবং পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়েছে। এবং শেখ হাসিনা কিন্তু আরেকটি বার্তাও দিয়েছিলেন যে ট্রাম্পের ছবি নিয়ে, আমরা জানেন যে গত 5ই নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল আমেরিকায়, সেখানে ট্রাম্প বিজয়ী হয়েছিলেন এবং ট্রাম্পকে বিজয়ী হওয়ার পরে কিন্তু এই যে নূর হোসেন 10ই নভেম্বর যে কর্মসূচি নেওয়া হয়েছিল আওয়ামী লীগের তরফ থেকে শেখ হাসিনার আহ্বানে, সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা গেছিলো যে ট্রাম্পের ছবি নিয়ে কিন্তু কর্মীদের বের হতে এবং যদি কেউ বাধা দেয় তাহলে সেই ছবি তুলে রাখতে বা গ্রেপ্তার হলে সেই ছবি তুলে রাখতে, সেটা কিন্তু ট্রাম্পের কাছে তিনি পাঠিয়ে দেবেন, যাতে এই পার্সপেক্টিভটা বিল্ড হয় যে ট্রাম্পের অভিনন্দন কর্মসূচিতে তারা আওয়ামী লীগের কর্মীরা দলে দলে কিন্তু বেরিয়েছিল ট্রাম্পের ছবি নিয়ে তাকে অভিনন্দন জানাবার জন্য, এবং এই কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে কিন্তু তাদের গ্রেপ্তার হতে হয়। এই একটা পার্সপেক্টিভ কিন্তু এই সরকারের এগেনস্টে কিন্তু বিল্ড আপ করার চেষ্টা হয়েছিল এবং কিছু ক্ষেত্রে কিন্তু সফলও তিনি হয়েছিলেন। আমরা দেখেছি 8-10 জন কিন্তু এরকম আওয়ামী লীগ কর্মী ট্রাম্পের ছবি নিয়ে বেরোনোর পরে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। এখন প্রশ্ন, আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা কথা শোনা যায় যে শেখ হাসিনা যা ভাবেন বিরোধীরা কিন্তু তার থেকে 3-4 কদম কিন্তু পিছিয়ে। এখন তার তরফ থেকে আর কি দাবার চাল আসে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। অলরেডি কিন্তু একটি ভাইব্রেশন কিন্তু একটা ভাইব পাওয়ার কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করলো, বা শেখ হাসিনা কিন্তু একটা চেষ্টা করেছেন একটা ভাইব কী ধরনের হালচাল হয়, সরকারের মধ্যে কীরকম হালচাল হয়, বিরোধী দলের মধ্যে কীরকম হালচাল হয় এবং কী ভাইব্রেশন আসে সমন্বয়কদের তরফ থেকে। সেখানে তিনি দেখলেন কিন্তু সবাই আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে কিন্তু সমবেত হয়ে গেলেন, সবাই সর্বদল। সেটা কিন্তু একটা বার্তা গেল এই আওয়ামী লীগের কাছে, এবং আওয়ামী লীগ কিন্তু একটা জল মাপার কিন্তু একটা, বা শেখ হাসিনা কিন্তু একটা জল মাপতে পারলেন যে পরিস্থিতি কী কোন দিকে রয়েছে এখন, সেই অনুযায়ী কিন্তু পরবর্তী কর্মসূচি তারা কিন্তু ঠিক করতে পারবে। এখন আসছি আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি কী হতে পারে। সবার আগে মনে রাখা দরকার যে বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের যারা রয়েছে তারা কিন্তু বলছে, এবং সমন্বয়কদের তরফ থেকে বলা হচ্ছে, সরকারের তরফ থেকে বলা হচ্ছে, যতদিন না পর্যন্ত আওয়ামী লীগ তাদের কৃতকর্মের ক্ষমা চাইবে বাংলাদেশের মানুষের কাছে, যে জুলাই গণহত্যা তারা করেছে, ততদিন পর্যন্ত কিন্তু তাদের রাজনীতি করার অধিকার নেই। এবং
যতদিন না পর্যন্ত এই গণহত্যার বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে আর কোনোভাবে বাংলাদেশের মাটিতে টিকতে দেওয়া হবে না। কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে কিন্তু এরকম, বা শেখ হাসিনার তরফ থেকে কিন্তু এরকম কোনো স্টেটমেন্ট বা ক্ষমা প্রার্থনার কোনো স্টেটমেন্ট কিন্তু আমরা দেখিনি। আওয়ামী লীগ একটা পার্সপেক্টিভ বিল্ড আপ করার চেষ্টা করছে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থান কিন্তু একটা ষড়যন্ত্র ছিল এবং শেখ হাসিনাকে উৎখাত করার জন্য কিন্তু সেই গণ অভ্যুত্থান কিন্তু করা হয়েছিল। এইটা কিন্তু একটা পার্সপেক্টিভ কিন্তু আওয়ামী লীগ কিন্তু বা শেখ হাসিনা কিন্তু বিল্ড আপ করার চেষ্টা করছে। এবং 100 দিনে যে অন্তর্বর্তীকালীন সরকার পড়ল 100 দিনে, সেখানে কিন্তু অনেকটা পরিষ্কার জনগণের কাছে, এবং আস্তে আস্তে জনগণের কাছেও কিন্তু এটা পরিষ্কার হতে লাগছে যে হ্যাঁ, সেদিনকে যে আন্দোলনটা হয়েছিল, সোকল গণ অভ্যুত্থান হয়েছিল, এবং শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য বৈদেশিক শক্তির সহায়তায় কিন্তু এই বাংলাদেশের যে বিরোধী দলগুলো আছে এবং এই বৈষম্যমূলক ছাত্ররা যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আছে, তারা সম্মিলিত হয়ে কিন্তু এই কাজটি করেছে। এবং বিবিসি বাংলাকে এই আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিস্টার নাসিম একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে শুরু থেকেই আমরা বলে আসছিলাম যে এই আন্দোলনে একটা তৃতীয় পক্ষ রয়েছে যাদের গুলিতে সাধারণ মানুষ নিহত হয়েছে। পরিকল্পিত সেই ষড়যন্ত্রের কথা আওয়ামী লীগ বলছে, সেটির অংশ হিসেবেই এটি কথা হয়েছে বলে মনে করেন দলের নেতারা। সরকারের একজন উপদেষ্টাও তো এই কথা স্বীকার করেছেন যে 7.62 রাইফেল বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না, অথচ এই অস্ত্র দিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিস্টার নাসিম। উল্লেখ্য যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত 12ই আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল MM সাখাওয়াত হোসেন ঢাকা CMH হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে। পুলিশের ফায়ার কম লাগছে তাদের। সিভিলিয়ান পোশাকে 7.62 রাইফেলের গুলি লেগেছে। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। এরা কারা? কাদের হাতে 7.62 রাইফেল গেল? যদিও পরে মিস্টার হোসেন দাবি করেন যে গণমাধ্যমে তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। আমি বলেছিলাম পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে এটা প্রথম আমি তদন্ত করব। এমনকি আমি কথাও বলেছিলাম সিভিলিয়ানদের হাতে আমি এই রাইফেল দেখেছি। দে আর নট দ্য পার্ট অফ দ্য পুলিশ। আমি সেটাও তদন্তের কথা বলেছিলাম। গত 14ই সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে মিস্টার হোসেন এই কথা বলেন। তবে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে তৃতীয় পক্ষের গুলি চালানোর বিষয়ে কথা বলে আসছিল আওয়ামী লীগ। তাহলে তখন কেন তাদের দাবি অনুযায়ী ওই পক্ষটিকে শনাক্ত করা সম্ভব হলো না? সেটার কথা অবশ্যই মাথায় ছিল, কিন্তু তখন দেশের যে অস্থির পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেটাকে সামাল দেওয়াই হচ্ছে সরকারের সবথেকে বেশি প্রায়োরিটি ছিল। যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটাকে সামাল দেওয়ার প্রাথমিক কর্তব্য বলে সরকারের মনে হয়েছিল বলে এই তৃতীয় পক্ষ শনাক্তকরণের কাজে তারা আর এগোতে পারেনি, এইটা তিনি বলছেন। এখন সমস্যা হচ্ছে যে এইরকম একটা পার্সপেক্টিভ কিন্তু বিল্ড আপ হয়েছে এবং মানুষও কিন্তু এটা বিশ্বাস করতে লেগেছে যে 7.62 রাইফেল যেটা ছাত্রদের গায়ে পাওয়া গেছে এবং অসংখ্য মানুষের গায়ে পাওয়া গেছে যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল, এবং সেই 7.62 রাইফেল পুলিশের হাতেও ছিল এবং অনেক সিভিলিয়ানদের হাতে ছিল। কারা এই অস্ত্র দিয়েছিল? এবং আওয়ামী লীগের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে এখানে CIA, ISI এবং জামাত, BNP এই সমস্ত এবং বৈষম্য বিরোধী ছাত্ররা সম্মিলিতভাবে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু এটি করেছে। এবং ক্লিনটন ফাউন্ডেশন, যেখানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি যেটা আছে, সেখানে কিন্তু এই মাহফুজ আলমকে কিন্তু এই আমাদের বাংলাদেশের যে উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কিন্তু তাকে নিয়ে গেছিলেন এবং সেখানে কিন্তু সবার সামনে ক্লিনটন গ্লোবাল ফাউন্ডেশনের সবার সামনে কিন্তু মাহফুজ আলমকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে তিনি কিন্তু পরিচয় করে দিয়েছিলেন এবং এও বলেছিলেন যে এই আন্দোলন কিন্তু একদিনের নয়, এই আন্দোলন কিন্তু অনেক দিন ধরে কিন্তু প্ল্যান করা হয়েছে। তো এই জিনিস কিন্তু তিনি নিজের মুখেই স্বীকার করেছেন এবং এই জিনিস এবং আওয়ামী লীগ বা এই ঘটনা যেটা মোহাম্মদ ইউনুস স্বীকার করলেন এবং এই সব ঘটনা যেটা বেরিয়ে আসছে এবং আওয়ামী লীগ যেটা দাবি করছে, সমস্ত কিছু নিয়ে একটা পার্সপেক্টিভ যে বিল্ড আপ করার চেষ্টা হয়েছে বা
চেষ্টা না, যেটা ঘটনা যেটা ঘটেছে সেটা কিন্তু মানুষের কাছে অনেকটাই এখন পরিষ্কার যে এটা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এবং আওয়ামী লীগ কিন্তু বলছে তারা কিন্তু এখন কোনো রকম এই সরকারকে ফেলে দেওয়া বা সরকারের এগেন্সে ষড়যন্ত্র করা তারা কিচ্ছু করবে না, তারা অপেক্ষা করছে লুজ বলের। কেন আপনারা জানেন এই সরকার কিন্তু এখন যথেষ্ট চাপের মধ্যে রয়েছে, 3-4 দিক থেকে কিন্তু এই সরকার চাপের মধ্যে রয়েছে। প্রথম হচ্ছে যে উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে তার এই উপদেষ্টার এগেনস্টে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু সংগঠিত হচ্ছে, অনেক উপদেষ্টাকে তাদের পছন্দ হচ্ছে না। রিসেন্ট যে 2জন উপদেষ্টা নিয়োগ হয়েছে ফারুকি এবং আরেকজন আমার নামটা ঠিক খেয়াল করছে না, তাদেরকে নিয়ে কিন্তু যথেষ্ট অসন্তোষ রয়েছে এবং তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে এদেরকে হটাতে হবে। এবং দ্বিতীয়, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু অনেকে আহত হয়েছেন, তাদের চোখ খোয়া গেছে, কারোর হাত খোয়া গেছে, কারোর পা খোয়া গেছে, পঙ্গু হয়ে গেছেন, তারা কিন্তু সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না। তার জন্য কিন্তু তারা আন্দোলন শুরু করেছিল এবং সেখানে গিয়ে কোনো রকমের সেই আন্দোলন এই সমন্বয়করা প্লাস উপদেষ্টারা গিয়ে কোনো রকমভাবে সেই আন্দোলন তাদের স্তীমিত করে এবং তাদেরকে ফিরিয়ে আনা হয় পঙ্গু হাসপাতালে। এবং তারা কিন্তু এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ কিন্তু চেয়েছিল এবং সারা রাত ধরে কিন্তু তারা আন্দোলনে ছিল। তৃতীয়ত, আপনারা জানেন যে গার্মেন্টস সেক্টর বাংলাদেশের মেন চালিকা শক্তি অর্থনৈতিক, সেই গার্মেন্টস সেক্টর কিন্তু দিনে দিনে ভেঙে পড়ছে এবং সেখানকার কর্মীরা সঠিকভাবে বেতন পাচ্ছে না। তার জন্য কিন্তু তারা আন্দোলনে নামছে এবং 3-4 দিন ধরে কিন্তু রাস্তা অবরোধ করে রাখা হয়েছে, সেখানে কিন্তু সরকারের একটা চাপ রয়েছে। চতুর্থত, বাজার কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না, জিনিসপত্রের দাম কিন্তু দিন দিন বাড়ছে এবং ইম্পোর্ট ট্যাক্স আমদানি শুল্ক কিন্তু কম করার পরেও কিন্তু এই জিনিস দেখা যাচ্ছে। অর্থাৎ বাজারে কিন্তু একটা স্ট্রং সিন্ডিকেট কিন্তু একটা এক্সিকিউট করছে, যার জন্য কিন্তু বাজার কিন্তু সরকার কন্ট্রোল করতে পারছে না এবং মানুষের মধ্যে কিন্তু জনরোষ এবং জনক্ষোভ কিন্তু বাড়ছে। অনেকে বলতে শুরু করেও দিয়েছিল এবং শুরু করে দিয়েছে যে আগেই ভালো ছিলাম হাসিনার আমলে, কাদের হাতে আমরা তুলে দিলাম সরকার এবং কেনই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করতে গেলাম, এটা সবই ষড়যন্ত্র ছিল, এরকম কিন্তু বলতে শোনা যাচ্ছে। তো সরকার কিন্তু আওয়ামী লীগ কিন্তু বা হাসিনা কিন্তু এই লুজ বলগুলোর অপেক্ষায় রয়েছেন এবং জনরোষ যখন আরও বাড়বে তখন কিন্তু হয়তো আওয়ামী লীগ তাদের কোনো একটি পদক্ষেপ নেবে, যেটা কিন্তু সরকারের কাছে এই অন্তর্বর্তী সরকার বা বিরোধী দল বা বাংলাদেশের সমন্বয়ক যারা রয়েছে তাদের কিন্তু কাছে কিন্তু একটা মারণাস্ত্র হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ কিন্তু একটি এমন দল, সাংগঠনিক দল, তারা কিন্তু বারে বারে কিন্তু ফিরে এসছে, বিভিন্ন বিপর্যয় থেকে উঠে এসছে এবং আবার কিন্তু বাংলাদেশের শাসনভার নিজেদের হাতে কিন্তু তারা নিয়ে নিয়েছে। তো এই ছিল আজকে আমার প্রতিবেদন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।